লুভ, পৃথিবীর সবথেকে বড় আর্ট মিউজিয়াম। আমি নিজে একজন আর্টিস্ট, আর অন্যান্য আর্টিস্টদের মতন আমারও মনে আশা ছিল বা স্বপ্ন ছিল যে কোনো এক সময়ে যদি লুভে যেতে পারতাম, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সব থেকে ফেমাস পেন্টিং মোনালিসাকে চোখের সামনে দেখতে পারতাম। আজ সত্যিই সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আর আমার এই স্বপ্ন পূরণের সাথে সাথে আমার ক্যামেরার মাধ্যমে আপনারাও উপভোগ করুন পৃথিবীর সবথেকে বড় মিউজিয়ামের কিছু বিশেষ সৌন্দর্য। এখানে ম্যাপ রয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, মিউজিয়াম ম্যাপ। তো আমরা ইংলিশেরটা নেব, তার জন্য হচ্ছে এই রেড কালারের এটা। গাইড চলে এসছে, ওই যে ওরকম ফ্ল্যাগ হাতে নিয়ে, গেট ইউর গাইড। এবার আমরা ওনার সাথে সাথে যাবো। গাইড তো পেয়েছি, এবার গাইড কাকা হচ্ছে গৌরবের হাতেই প্যাকেটটা দিয়ে দিয়েছে যে প্যাকেটটা দিয়ে সবাইকে ডিস্ট্রিবিউশন করো। এবার কাকাকে আমরা খুঁজছি যে কাকা কই, কাকাকে আমাদের প্যাকেট দিতে হবে। আমাদের জন্য দুটো আমরা নিয়ে নিয়েছি, কিন্তু গোটা প্যাকেট আমাদের হাতে। ভাই আমাদের ভাগ্যে এইসব হয়। আমরা অ্যাকচুয়ালি একটা মলের ভেতর দিয়ে আমরা লুভে এন্ট্রি নিলাম। বাইরে দিয়েই দেখা যাচ্ছে। আমরা ম্যাপ পেয়ে গেছি, চলো এবার। প্যারিসে প্রায় 15 একর জায়গা জুড়ে অবস্থান করছে বিশ্ববিখ্যাত লুভ মিউজিয়াম। এটি বিশ্বের পুরনো জাদুঘরগুলোর একটি। শুধু জাদুঘর নয়, রয়েছে আর্ট গ্যালারিও। মধ্যযুগ থেকে শুরু করে 1848 তথা 19 শতক পর্যন্ত পশ্চিমা শিল্পের এক বিশাল সমাহার রয়েছে লুভে। পাশাপাশি রয়েছে প্রাচীন সভ্যতার নিদর্শন। মজার ব্যাপার হলো, দর্শনার্থীরা যে ভবনে শিল্প আর সভ্যতার নিদর্শনগুলো দেখতে চায়, সেটি নিজেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে এটি ছাড়াও পরে বেশ কিছু স্থাপনা তৈরি হয়েছে, তাই এখানে শুধু শিল্প আর সভ্যতার নিদর্শনগুলো নয়, লক্ষ্য করা যায় 12 শতক থেকে 21 শতকে স্থাপত্যের বিবর্তনের নিদর্শনও। অনেকের মতে একটা ভুল ধারণা কাজ করে যে লুভকে জাদুঘর করার জন্যই তৈরি করা হয়েছিল, আর এই ধারণাটিকে আরও জোরালো করে লুভে অবস্থিত কাচের পিরামিডটি। অনেকের জন্য এটা বিশ্বাস করা কঠিন হতে পারে যে জাদুঘরে মোনালিসার মতন জগৎ বিখ্যাত চিত্রকর্মের ঠাঁই হয়েছে, সেটি ছিল প্রকৃতপক্ষে একটি দুর্গ। সাইন নদীর তীরে অবস্থিত এই দুর্গটিতে পরে বিভিন্ন সময় বিভিন্ন রাজা বসবাস করেছেন। লুভকে জাদুঘর হিসাবে ব্যবহার শুরু হয় 18 শতকে। ফরাসি বিপ্লবের সময় চতুর্দশ লুই ও তার স্ত্রীকে টুইলারিস প্রাসাদে কারারুদ্ধ করা হয় এবং 1793 সালে সেখানেই তাদের শিরচ্ছেদ করা হয়। টুইলারিস প্রাসাদটি ছিল লুভের সংলগ্ন। সেই বছরই অগাস্টে ন্যাশনাল অ্যাসেম্বলির নির্দেশে লুভকে জাদুঘর হিসেবে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 537টি চিত্রকর্ম নিয়ে লুভ আনুষ্ঠানিকভাবে গণজাদুঘর হিসেবে যাত্রা শুরু করে। জ্ঞানের স্বার্থে অনেকেই রাজ সংগ্রহের গণপ্রদর্শনীর দাবি করেছিলেন বহুকাল ধরেই। এর ফলে মাঝে মাঝে জনগণের জন্য কিছু প্রদর্শনীর আয়োজন করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না। ফরাসি লেখক ও দার্শনিক ডেনি ডিডোরও তাদের মধ্যে একজন ছিলেন, যারা প্রথম জাতীয় পর্যায়ের একটি জাদুঘরের দাবি তোলেন। তবে 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠনের পূর্ব পর্যন্ত জাতীয় পর্যায়ের একটি স্থায়ী জাদুঘর তৈরির কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। 1793 সালের 10ই আগস্ট ফ্রান্সের বৈপ্লবিক সরকার লুভের গ্র্যান্ড গ্যালারিতে মিউজে সেন্ট্রাল দে আর্ট চালু করেন।
এবার আসুন দেখাই লিওনার্দো দা ভিঞ্চির সবথেকে বিখ্যাত আঁকা মোনালিসা। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এতটাই দামি যে এটি চারদিক থেকে বুলেট প্রুফ কাঁচে ঘেরা এবং এটি পাহারা দেওয়ার জন্য দেহরক্ষীর মতন সবসময় প্রহরী থাকে। তারপরেও 1911 সালে এটি চুরি হয়েছিল এবং 2 বছর পর পুনরুদ্ধার করা হয়। নেপোলিয়নের আমলে মোনালিসার চিত্রকর্মটি লুভের থেকে সরিয়ে নিজের শোবার ঘরে রেখেছিলেন তিনি। এত বিশাল মিউজিয়াম তো আর একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আবার যদি কখনো প্যারিসে আসি অবশ্যই এখানে আবার ভিজিট করব আর আপনাদেরকেও অনেক আরও প্রদর্শনী দেখাবো। মোনালিসা দেখেই আমাদের প্যারিস ট্রিপটা কিন্তু শেষ করলাম। এই 5 দিনে অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি, অচেনাকে চেনা, অদেখাকে দেখার মাধ্যমে নিজেদের কিছুটা হলেও সমৃদ্ধ করতে পেরেছি। আশা করছি আমার এই প্যারিস সিরিজ আপনাদের খুব ভালো লেগেছে। আর এই সিরিজের সবকটা ভিডিও দেখার অনুরোধ কিন্তু রইল। আমার চ্যানেল পেজে গিয়ে প্লে লিস্ট অপশানে ক্লিক করলেই প্যারিস ডায়েরিজ বলে এই সিরিজটা আপনারা পেয়ে যাবেন। দেখা হবে আবার অস্ট্রিয়া ট্রাভেলের সিরিজ নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আজকের মতন বাই বাই।